কবিতার মাধ্যমে উনি যে বলছেন যে একটা মানুষের যতটুকু অ্যাবিলিটি আছে আহ, তা দিয়ে তিনি তার পার্টনারকে ভালোবাসবেন। শুধু যে আনন্দেই ভালোবাসবেন তা না, তার দুঃখের মধ্যেও, দিনেও, রাতেও, মানে সব সময়। সময় বলতে 24 ঘন্টায় বোঝানো হচ্ছে। কারণ উনি একটা পর্যায়ে বলছেন যে যখন সূর্য কিরণ দিবে তখনও ভালোবাসবো, যখন ক্যান্ডেল লাইট জ্বলবে তখনও ভালোবাসবো। তার মানে কি, দিন রাত দুটোই বোঝালো। তো তারপরে বলছে যে আমার সেই দুঃখের সময় আমি ভালোবাসবো, আনন্দের সময় ভালোবাসবো। শুধুমাত্র যে পৃথিবীতে ভালোবাসবো তা না, যে মরার পরেও আমি পৃথিবীতে তোমাকে যতটা ভালোবেসেছি, মরার পরে এর থেকেও বেটার করে আমি ভালোবাসবো। তার মানে তার এই ভালোবাসাটাকে উনি ইউনিভার্সাল করছেন, যে শুধুমাত্র এই পৃথিবীতে না, এই যে মৃত্যুর পরেও এই ভালোবাসাটা থাকবে, সেটাকে অমর মনে করছেন বা অমর করতে চাচ্ছেন। তো এই ধরনের তার পার্টনারের প্রতি তার ভালোবাসাটা কেমন সেটি বোঝাতে গিয়ে বিভিন্ন ধরনের তুলনা উনি করেছেন। খুবই সহজ একটি কবিতা। দেখো কি বলছে, যে হাউ ডু আই লাভ দি, যে আমি তোমাকে কিভাবে ভালোবাসবো। এটি হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। হাউ ডু আই লাভ দি, যে আমি তোমাকে কিভাবে ভালোবাসি। লেমি কাউন্ট দ্য ওয়েস, যে আসো তার হিসেব করে দেই বা হিসেব করি, যে আমি কোন কোন উপায় বা কি কি ভাবে আমি তোমাকে ভালোবাসি। এই জন্য বলছে লেমি কাউন্ট দ্য ওয়েস। আই লাভ দি, দি মানে ইউ। আমার মনে হয় এটা তোমরা জানো। দাও দি, দাই দাই দেখিয়েছিলাম। তো হ্যাঁ। প্রথম 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 বলেছিলাম, মানে হ্যাঁ, প্রথম দিকে। তা কি বলছে, যে আই লাভ দি, যে আমি তোমাকে ভালোবাসি টু দ্য ডেপথ, ওই গভীরতা পর্যন্ত, অ্যান্ড ব্রেড, এবং প্রশস্ততা পর্যন্ত, অ্যান্ড হাইট, এবং উচ্চতা পর্যন্ত। কোন উচ্চতা বলছে? একদম সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, অর্থাৎ সব দিকে যত গভীরে যাওয়া যায়, যত প্রশস্ততায় যাওয়া যায়, যত উচ্চতায় যাওয়া যায়, সব ভাবে আমি তোমাকে ভালোবাসি। মাই সোল ক্যান দিস, আমার আত্মা পৌঁছাতে পারে, when feeling out of sight। তো কি বলছে, যে আমার আত্মা যতদূর পৌঁছাতে পারে অদৃশ্য অনুভূতির গভীরে। মানে মানুষের পক্ষে যতটা করা সম্ভব, তার অ্যাবিলিটির মধ্যে যা সম্ভব, সবকিছু দিয়ে উনি চেষ্টা করছেন। ফর দ্য ইন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস, যে ইন্ডস অফ বিং মানে মানুষের যে শেষ সময়, মৃত্যু পর্যন্ত, যে সত্তার অন্তিম সীমা, অর্থাৎ যতদিন হায়াত আছে তার শেষ পর্যন্ত, আইডিয়াল গ্রেস মানে পরম করুণার জন্য। আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরি ডেজ, যে আমি তোমাকে প্রত্যেকটা দিনের স্তর অনুসারে ভালোবাসি, অর্থাৎ আমি তোমাকে প্রতিদিনই ভালোবাসি। মোস্ট হোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, যেখানে নীরবতা প্রয়োজন। কখন? যে যখন সূর্য আলো দেয় অথবা মোমবাতি আলো দেয়, অর্থাৎ দিনের বেলা এবং রাতের বেলা। যে দিনের বেলাতেও আমি তোমাকে ভালোবাসি, রাতের বেলাতেও আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি ফ্রিলি, আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি। অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, যেভাবে মানুষ তার অধিকারের জন্য চেষ্টা করে যায়, স্ট্রাইভ মানে চেষ্টা করা, যেভাবে মানুষ তার অধিকারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়, ঠিক সেভাবে আমি তোমাকে ভালোবাসি। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে তোমার সিমিলি, অ্যাজ ব্যবহার করা হয়েছে। অ্যাজ যখন ব্যবহার করা হয় সেটি হলো সিমিলি, তুলনা করতে গেলে। এটা তোমাদের বুঝিয়েছি আমি আগে। আই লাভ আচ্ছা। দি পিওরলি, আমি তোমাকে পবিত্রভাবে ভালোবাসি। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, যেমন কেউ প্রশংসা এড়িয়ে চলে। আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ, আমি তোমাকে ওই আবেগ দিয়ে ভালোবাসি। কোন আবেগ? ইন মাই ওল্ড গ্রিভস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ, যে আবেগ ছিল আমার পুরনো দুঃখে আর আমার শৈশবের বিশ্বাসে। মানে ইনোসেন্ট যে আবেগ সেটি বোঝানো হচ্ছে। আই লাভ দি উইথ আ লাভ আই সিমড টু লুজ, যে আমি তোমাকে সেই ভালোবাসা দিয়েই ভালোবাসি যা হারিয়ে ফেলেছিলাম।
উইথ মাই লস্ট সেন্টস, আমার হারানো সততার সঙ্গে। আই লাভ দি উইথ দ্য ব্রিথ, আমি তোমাকে আমার যে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস তা দিয়ে ভালোবাসি। স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ, যে আমার জীবনের হাসি কান্না, অ্যান্ড ইফ গড চুজ, সবকিছু দিয়েই ভালোবাসি, এবং যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায়, আই শ্যাল বাট লাভ, মানে আই শ্যাল বাট লাভ মানে আই মাস্ট লাভ দি, যে আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো, বেটার আফটার ডেথ, মানে আরো উত্তম ভাবে মৃত্যুর পরে। কথা বোঝা যাচ্ছে? এ জি স্যার। এই নোটটা কি তোমাদেরকে দিয়েছিলাম? দেখতে হবে। মিনিট। সম্ভবত দিয়েছিলাম, 8 নাম্বার দেওয়ার কথা। যদি না দেয়া থাকে তাহলে দিয়ে দেব। এই ইয়াগুলো এখন তোমাদের ইয়াটা পড়াই, এর পরেরটা পড়াই। জি স্যার দিয়ে। দেয়া আছে না? 1 মিনিট। দেখ। আচ্ছা, আমি চেক করবো, যদি না দেয়া থাকে দিয়ে দেবো, সমস্যা নেই, পড়ার পরে। এখন মানে এখানে তো দেখতে নেই, এখন উপরে থাকতে পারে। না স্যার, এটা দেন নেই। হ্যাঁ, এটা হলো ইয়া, এটা তোমার হচ্ছে 8 নাম্বার ইউনিট। 8 নাম্বার ইউনিট দেয়া থাকার কথা তো। ইউনিট, হ্যাঁ দেয়া আছে তো। হ্যাঁ আছে স্যার, পাইছে। মানে ওইটা আমার ইয়াতে মাঝখানে পড়ে গেছিল তো। হ্যাঁ, জি স্যার দিয়েছে। ইউনিট 9 দেখতে পাচ্ছ, জি। অ্যাডোলিসেন্স, লেসন 1, স্টর্মস অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলিসেন্স, ঝড় ও চাপ কৈশোরকালের। এখানে কিছু কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আছে যে হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু, যে তুমি কোন বয়সী দলের মধ্যে অন্তর্ভুক্ত, তুমি কি 16 থেকে 17-র মধ্যে, 18 থেকে 21-এর মধ্যে, নাকি 22 থেকে 23-এর মধ্যে, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড ইনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড, ওয়াই, তুমি কি মনে করো যে তুমি যথেষ্ট বয়সী হয়েছো বা তোমার যথেষ্ট বয়স হয়েছে বিশ্বটা বুঝতে বা বিশ্বের মুখোমুখি হতে, কেন তুমি তা মনে করো। ডু ইউ এভার ফিল দ্যাট পিপুল ডু নট পে ইউ মাস অ্যাটেনশন, তুমি কি সবসময় মনে করো যে, বা কখনো মনে করেছো যে মানুষ তোমাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না বিকজ অফ ইয়ার এজ, তোমার বয়সের কারণে, ওয়াই, কেন তুমি মনে করো। এই উত্তরগুলো আমি করে দিয়েছি, সঙ্গে বাংলা অর্থ করে দিয়েছি, এগুলো পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা পড়ে দিতে পারবা। আমি সরাসরি ইয়াতে চলে গেলাম, টেক্সটে। তো এখানে যেটি বোঝানো হচ্ছে যে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক হতে মানুষকে কিছু স্তরের মধ্য দিয়ে যেতে হয়। মোটামুটি 4 থেকে 5টা এরকম স্তর আছে। যেমন জন্ম থেকে একদম 2 বছর বয়স পর্যন্ত, এটা হলো প্রথম স্তর। এটাকে বলা হয় ইনফ্যান্সি বা শিশুকাল। তারপরে তোমার 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত, যেটাকে বলা হয় আহ শৈশবকাল। শৈশবকালের শুরুর দিকে এটা, এবং শৈশবকালের শেষের দিকে হলো 9 থেকে 12 বছর, এবং 13 থেকে 18 বছর যারা, তাদেরকে বলা হয় কৈশোরকাল, কিশোর কিশোরী। এবং 18 বছরের উপরে যারা, তাদেরকে আমাদের সমাজে ধরা হয় প্রাপ্তবয়স্ক হিসাবে। তবে বিশেষ করে মানুষের জীবনে 2টা সময় খুব দ্রুত গতিতে পরিবর্তন হয়। 1 নম্বর পরিবর্তন সবচাইতে দ্রুত গতিতে হয় জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, কারণ এ সময়ের মধ্যে একটি শিশু আহ হাঁটতে শিখে, মানে বসতে শিখে, হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, খাবার খাইতে শিখে, কথা বলতে শেখে,
এর মধ্যে মোটামুটি হয়ে যায়। মানে পৃথিবীর এই লাইফটা লিড করার জন্য মোটামুটি যা শেখা দরকার ও ওই 2 বছরের মধ্যে শিখে ফেলে, ইন মোস্ট অফ দ্য কেসেস। কারো কারো একটু দেরি হয়। তো এরপরে আবার ওর কিন্তু এই শেখাটা বা পরিবর্তনের যে বিষয়টা, এটা আবার একটু থেমে যায় 3 থেকে 12 বছর বয়স পর্যন্ত। তার খুব একটা বেশি পরিবর্তন হয় না, শুধু ফিজিক্যাল গ্রোথটা হয়। কিন্তু ওই 2 বছরের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে যত দ্রুত, ওই ধরনের দৃশ্যমান তেমন পরিবর্তন হয় না। তারপরে আবার পরিবর্তন একটা হয় ওর, বেশ ভালো একটা পরিবর্তন হয়, যদিও 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত যে পরিবর্তন হয় অতটা দ্রুত না হলেও, মানে এর পরে দ্রুত যে পরিবর্তনটা আসে সেটি 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। কেন? কারণ এই 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত ও ফিজিক্যাল চেঞ্জ যেগুলো আসে এগুলো 13 থেকে 18 বছর বয়সের মধ্যে আসে। 13 থেকে 18 বছর এই সময়টাও যদি সঠিক রাইট ট্র্যাকে রাখে, তাহলে পরবর্তী জীবনে ওর কোনো ভুল পথে যাওয়ার সম্ভাবনা নাই। ওনারা এক্সাম্পল এইভাবে দিচ্ছেন যে কেউ যদি এই বয়সের মধ্যে মাদক গ্রহণ করে, তাহলে পরবর্তী জীবনে সে এখান থেকে আর বের হতে পারবে না। আবার কেউ যদি এই জীবনে মাদক গ্রহণ না করে, ও যদি এখান থেকে বিরত থাকে, তাহলে এর পরের জীবনে সে মাদক গ্রহণ করবে এ ধরনের আশা করা যায় না, এটা পার্সেন্টেজটা খুবই কম। আবার সেক্সুয়াল বিষয়গুলোও আছে, যে এখানে যদি সে নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে এখান থেকে সে বের হতে পারবে না। আবার যদি এখান থেকে সে বিরত থাকে, তাহলে হ্যাঁ তার পরবর্তীতে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ এই বয়সের মধ্যে পজিটিভ বিষয়গুলো যদি সে নিজের নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে পরের জীবনে এর একটা পজিটিভ প্রভাব সে উপভোগ করবে। আর যদি নেগেটিভ বৈশিষ্ট্যগুলোর সঙ্গে জড়িয়ে যায় বা নিজেকে জড়িয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তারও একটা নেগেটিভ প্রভাব, লং টাইম একটা নেগেটিভ প্রভাব তার মধ্যে থাকবে। এই নিয়ে হলো প্যাসেজটা। আহ মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ বোর্ড কোশ্চেন কয়েকবার হয়েছে। এখান থেকে তোমাদের ইয়া হয়, উইথ গুলো উইদাউট গুলো হয়, এবং এই প্যাসেজটা অনেক আগে থেকে চলছে। সো বেশ ভালো করে দেখতে হবে, বোর্ড কোশ্চেন অনেক কয়েকবার হয়ে গেছে। এবং এই অ্যাডোলিসেন্স থেকে প্রত্যেকবার কোশ্চেন করেই কলেজ, কিছু না কিছু দিবেই। হয় ফার্স্ট প্যাসেজ জি হিসাবে স্যার। দিবে, অথবা আম, ওই যে ফ্লো চার্ট হিসাবে দিবে, বা সামারি হিসাবে দিবে। কিছু না হলে উইথ গুলো উইদাউট গুলো দেয়, এগুলো কিছু একটা দিয়ে দেয়। স্যার গ্যাপ আসে না, গ্যাপ ফিলিং এখান হ্যাঁ, থেকে? গ্যাপ ওটাই তো বললাম, উইথ গুলো উইদাউট গুলো। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস। শিশুদের অবশ্যই যেতে হয় অনেকগুলো স্তরের মধ্য দিয়ে, ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্ত বয়স্ক হতে। ওয়াই, এখানে ইনফিনিটিভ কাজ করছে অ্যাডভার্বের। ঠিক আছে? জি স্যার। আর পাস থ্রু জি স্যার। এটিও অ্যাডভার্ব ফ্রেজ, পুরোটা যদি তুমি ধরো তাহলে অ্যাডভার্ব ফ্রেজই হবে। স্টেপ বাই স্টেপ জি ধরলে থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস। তো এই জায়গায় শুধু একটু অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, তাছাড়া পুরোটা যদি ধরো অ্যাডভার্ব ফ্রেজ হবে, টু কে যদি আলাদা করে ধরো তাহলেও অ্যাডভার্ব ফ্রেজ হবে। ফর মোস্ট পিপুল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি অ্যাডভার্ব ফ্রেজ। দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস অফ গ্রোথ, যে বড় হবার এই ধরনের 4-5টি স্তর আছে। ওয়্যার দে লার্ন সার্টেন থিংস, যেখানে নির্দিষ্ট কিছু বিষয় তারা শিখে থাকে। ইনফ্যান্সি, যেমন হচ্ছে একদম শিশুকাল বা শৈশব যদি বলি আমরা, যে শৈশবকালটা, যেটি বার্থ টু এজ টু, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, শুরুর দিকে শৈশবকাল 3 to 8 ইয়ার্স, 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড, শেষের দিকে শৈশবকাল, সেটি হলো 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলিসেন্স, কৈশোরকাল 13 to 18 ইয়ার্স, 13 থেকে 18 বছর। তারপরে যেটি হচ্ছে persons 18 and over are considered adults in our society, যে মানুষগুলোর বয়স 18 বছর বা তার থেকে বেশি, তাদেরকে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, কিছু মানুষ আছে, দেয়ার আর সাম, এখানে সাম কিন্তু প্রোনাউন, ভালো করে খেয়াল করো। দেয়ার আর সাম, যদি ইন কেস অপশনে প্রোনাউন না থাকে তাহলে এটাকে নাউন হিসেবে চালাতে হবে। তো দেয়ার আর সাম, অবশ্যই কিছু মানুষ আছে, হু, এই যে এখান থেকে অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু। দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, তাদের যা বয়স তার থেকেও বড়দের মতো আচরণ করার চেষ্টা করে। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে,
মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তি হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, এই স্তরগুলোর দিয়ে মধ্য দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, যে তাদের অর্থনৈতিক বা সামাজিক মর্যাদা যাই থাক না কেন। এখন অর্থনৈতিক কথা কেন আসলো? কারণ হলো একটি দরিদ্র পরিবারে, যে পরিবারে তিন বেলা সঠিকভাবে খেতেই পারে না, এই পরিবারের একটি শিশু আহ, যেভাবে বড় হবে, তার ফিজিক্যাল গ্রোথটা যেভাবে হবে, সচ্ছল একটা পরিবারের ওই রকম হবে না। সচ্ছল পরিবারটা খুব ভালোভাবে, ওর গ্রোথটা অনেক ভালো হবে, কারণ প্রপারলি ও খেতে পাচ্ছে, বা সাপ্লিমেন্ট আরো অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ও পাচ্ছে। সো ওর গ্রোথ যেটা, সেটা প্রপারলি হবে। হোয়ারাজ গরিব পরিবারের একটা শিশু সেটা হবে না, যে কারণে ওর যে বয়স তার থেকেও ওকে ছোট দেখাবে। হিউম্যান বডির যে স্ট্রাকচারটা, তা হলো শিশুদের যদি পুষ্টির অভাব দেখা দেয় তাহলে যা বয়স তার থেকে কম দেখায়, আর বড়দের যদি পুষ্টির অভাব দেখা দেয়, বিশেষ করে যাদের 40+, তাহলে যা বয়স তার থেকে বেশি দেখায়। দেখবে যে অনেক শিশুই বাড়ে না, বলে যে এত বছর বয়স, জি কিন্তু স্যার। সেটা বোঝা যায় না। এই ব্যাপারটা আর কি। এই জন্য ইকোনমিক বিষয়টা এখানে তুলে নিয়ে আসা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যেটা আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, শনাক্ত করেন কৈশোরকালটাকে, অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, মানুষের বৃদ্ধির একটি সময় হিসাবে, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, যেটি সংগঠিত হয় শিশুকালের উপরে এবং প্রাপ্তবয়স্ক হবার আগে। দেখো, দিস ফেজ রিপ্রেজেন্টস one of the critical transition in one's life span, and is characterized by fast phase growth and change which are second only to those at infancy. এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা বুঝতেই পারছো, অ্যাডজেক্টিভ ক্লজ। তো কি বলছে, যে এই পর্যায়টি বা এই সময়টি রিপ্রেজেন্ট, তুলে ধরে, কি, যে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে, এবং এটি দ্রুত বৃদ্ধি ও পরিবর্তনের দ্বারা চিহ্নিত হয়, ক্যারেক্টারাইজড মানে চিহ্নিত হওয়া, যা কেবলমাত্র শৈশবের পরবর্তী পর্যায়ে তুলনায় কম। অর্থাৎ শিশুকালে তো খুব দ্রুত পরিবর্তন হয়, যেটা পরে অত দ্রুত হয় না, বাট এর থেকে একটু স্লো হয়। বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ and development with the onset of puberty, marking the passage from childhood to adolescence. যে বায়োলজিক্যাল প্রসেস মানে জৈবিক যে বিষয়গুলো, এর এই প্রক্রিয়া বা এই বৃদ্ধি বিকাশের অনেক দিক পরিচালনা করে, যেখানে কৈশোরে প্রবেশের সূচক হিসাবে বয়ঃসন্ধিকাল বা কৈশোর কালটাকে বোঝানো হয়, যে কৈশোরকালটা শুরু হচ্ছে। দেখো, বায়োলজিক্যাল প্রসেস, শারীরিক যে প্রক্রিয়াগুলো, ড্রাইভ পরিচালিত করে, মেনি অ্যাসপেক্টস অনেক বিষয়কে বা অনেক বৈশিষ্ট্যকে, অফ দিস গ্রোথ এই বৃদ্ধির, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কিছু উন্নয়ন, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, যে যেমন বয়ঃসন্ধিকাল বা যৌবনকালের স্থাপন হওয়া, যৌবনকাল শুরু হওয়া, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এটি এই বৈশিষ্ট্যটা দেখিয়ে দেয় যে ওই ব্যক্তি বা ওই শিশুটি যে শৈশবকাল থেকে কৈশোরকালের দিকে প্রবেশ করছে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীর শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, তা খুব সুন্দরভাবে সার্বজনীন। However, the duration and defining characteristics of this period, যে সময়কাল বা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য এই সময়ের, মে ভ্যারি অ্যাক্রস টাইম, এটি সময় অনুসারে আলাদা আলাদা হতে পারে, কালচার্স সংস্কৃতি অনুসারে আলাদা হতে পারে, সোশিও ইকোনমিক সিচুয়েশন অর্থ সামাজিক অবস্থা অনুসারে আলাদা হতে পারে। দিস পিরিয়ড হ্যাজ সিন, এই সময়টি দেখেছে, মেনি চেঞ্জেস অনেক পরিবর্তন, ওভার দ্য পাস্ট সেঞ্চুরি গত শতাব্দী ধরে। পিউবার্টি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যৌবনকাল,
কামস আর্লিয়ার, যেন তাড়াতাড়ি আসে, দেন বিফোর, আগের চেয়ে। পিপল ম্যারি লেট, মানুষ এখন দেরি করে বিয়ে করে। অ্যান্ড দেয়ার অ্যাটিটিউডস, এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার্স, এবং আচার আচরণ, আর ডিফারেন্ট, আলাদা হয়, ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির চেয়ে, অর ইভেন প্যারেন্টস, এমনকি পিতামাতার চেয়েও। এবং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনগুলোর জন্য যে বিষয়গুলো দায়ী আর এডুকেশন, তা হলো শিক্ষা, আরবানাইজেশন শহরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক যোগাযোগের বিস্তার। স্প্রেডের তিনটা ফর্ম একই রকম হয়। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন, যে কৈশোর কালে, এটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? ফ্রেজ জি হতে গেলে স্যার, অ্যাটলিস্ট দুটো ওয়ার্ডের দরকার হয়। দুটো ওয়ার্ড লাগবে, একগুচ্ছ শব্দ। অ্যাটলিস্ট দুটো ওয়ার্ড, সর্বনিম্ন দুইটা শব্দ হলেই ফ্রেজ হয়ে যায়। ক্লজও হতে পারে, সমস্যা নেই। তাহলে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন, যে কৈশোরকালের যে সময়টা, এটা হলো প্রস্তুতি নিবার সময়। প্রস্তুতি নেবার সময় কিসের জন্য? ফর অ্যাডাল্টহুড, প্রাপ্ত বয়স্কের জন্য। ডিউরিং হুইচ, যখন, অন এক্সপেরিয়েন্সেস, যে কেউ বা একজন ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করে, কিসের? সেভারাল কি ডেভেলপমেন্টস, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের। কৈশোরকাল, আচ্ছা, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তাদের শারীরিক এবং যৌন পরিপূর্ণতা ছাড়াও, দিস এক্সপেরিয়েন্সেস, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে, ইনক্লুড, অন্তর্ভুক্ত থাকে, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে তারা এগিয়ে যায় সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের উন্নয়ন ঘটে। অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতা অর্জন করে। নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, যে দক্ষতাগুলোর প্রয়োজন হয় প্রাপ্তবয়স্ক যে সম্পর্কগুলো আছে সেগুলো চালিয়ে যাওয়ার জন্য। অ্যাডজেক্টিভ ফ্রেজ স্কিলকে মডিফাই করে। অ্যান্ড রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং ভূমিকা পালনের বিষয় এবং যুক্তি দেখানোর যে সামর্থ্য, এটিও তাদের মধ্যে চলে আসে। কারণ কম বয়সে কেউ যুক্তি দেখাতে পারে না, প্রপার যুক্তি দেখাতে পারে না, কিন্তু বয়স যত বেশি হয় তত সে সুন্দরভাবে যুক্তি দেখাতে শেখে। পাশাপাশি এই যে পরিচয়ের বিষয়টা বলছে, একটা সময় সন্তানদেরকে তাদের বাবা মায়ের পরিচয়ে পরিচিত হতে হয়। তারপরে ওই সন্তান যখন বড় হয়, নিজে যখন চাকরি করে, ব্যবসায়ী হয়, বা যে কিছু করে, ও যখন প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হয়ে যায়, তখন ওর পরিচয়ে বাবা মা পরিচিত হয়। তখন বলে যে অমুকে বাবা মা। এই, তারপরে, while adolescence is a time of tremendous growth, যখন কৈশোরকালটা হলো ব্যাপক বৃদ্ধির একটি সময়, অ্যান্ড পটেনশিয়াল, সম্ভাবনার একটি সময়। এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটি বিবেচনা করার মতো একটা ঝুঁকিরও সময়। ডিউরিং হুইচ, যখন, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। সোশ্যাল কনটেক্সট, সামাজিক প্রেক্ষাপটগুলো, এক্সার্ট, ফেলে থাকে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, গভীর প্রভাব। ক্লিয়ার এ পর্যন্ত? সুভা কথা জি বলো। স্যার, কি বললেন? ঠিক আছে, ঠিক আছে, বুঝতেছো তো? জি স্যার। আচ্ছা। মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেসার, অনেক কিশোর কিশোরী আছে, ফেসটা এখানে কি ট্রানজিটিভ ভার্ব, যে কিশোর কিশোরী আছে এরা চাপের মুখোমুখি হয়। টু ইউজ অ্যালকোহল, অ্যালকোহল ব্যবহার করার ক্ষেত্রে, সিগারেট বানানটা কিন্তু আসে, ভালো করে দাগিয়ে রাখো। টু ইউজ আচ্ছা স্যার। অ্যালকোহল, অর্থাৎ আহ, মাদক ব্যবহারের ক্ষেত্রে, সিগারেট, সিগারেট পানের ক্ষেত্রে, অর আদার ড্রাগস, অথবা অন্যান্য মাদক। তারপরে অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, এবং যৌন সম্পর্ক শুরু করতে। পুটিং দেমসেলভস অ্যাট হাই রিস্ক, এভাবে তারা কি করে, নিজেদেরকে ব্যাপক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ফর ইন্টেনশনাল অর আনইনটেনশনাল, তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক। ইনজুরস, নিজেদেরকে আঘাত করে। আনইনটেন্ডেড প্রেগনেন্সি, এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এটি হয়ে থাকে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং যৌনবাহিত সংক্রমণের উচ্চ ঝুঁকিতে পড়ে। ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস,
যার মধ্যে এইচআইভিও রয়েছে। মেনি অলসো এক্সপেরিয়েন্স, অনেকে অভিজ্ঞতা অর্জন করে আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, যে ব্যাপকভাবে মানিয়ে নেওয়ার বা খাপ খাওয়ার বিষয়গুলো, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, এছাড়াও মানসিক যে স্বাস্থ্য সমস্যা আছে এটারও মুখোমুখি সে হয়। বিহেভিয়ার প্যাটার্নস, আচার আচরণের যে ধরনগুলো, দ্যাট আর এস্টাবলিশ ডিউরিং দিস পিরিয়ড, যা গঠিত হয় এই সময়ে, অ্যাডজেক্টিভ ক্লজ, সাস অ্যাজ, যেমন দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, মাদক গ্রহণ করা অথবা মাদক এড়িয়ে চলা, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, যৌন ঝুঁকি গ্রহণ করা বা এখান থেকে নিজেকে এড়িয়ে চলানো, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস, এর একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক বা ইতিবাচক প্রভাব আছে অন ফিউচার হেলথ, ভবিষ্যৎ স্বাস্থ্যের উপরে, অ্যান্ড ওয়েলবিং, ভবিষ্যতে সুস্থ থাকার উপরে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস, যে প্রাপ্ত বয়স্কদের জন্য কিশোর কিশোরীদের উপরে প্রভাব বিস্তার করার বিশেষ সুযোগ আছে। Adolescents are different both from young children and adults, যে কিশোর কিশোরীরা ছোট শিশু ও প্রাপ্ত বয়স্কদের থেকে ভিন্ন হয়। স্পেশালি, বিশেষ করে, adolescents are not fully capable of understanding complex concepts or relationship between behavior and consequence, যে বিশেষ করে কিশোর কিশোরীরা জটিল যে ধারণাগুলো, যে কমপ্লেক্স কনসেপ্ট, জটিল জটিল যে ধারণাগুলো তারা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম নয়। যেমন আচরণ ও তার ফলাফলের মধ্যে সম্পর্ক, তারা বেয়াদবি করে ফেললো এবং তার সিনিয়র সেটাতে কি মনে করলো এটা ভাবার মতো অ্যাবিলিটি তার নাই। এই জন্য এই বয়সী ছেলে পেলে বেশি বেয়াদবি করে, মারামারি করে, আন্দোলন টান্দোলন যা করে, মানে নেগেটিভ পজিটিভ সবই আছে। ওরা যেভাবে আন্দোলন করে সিনিয়র গুলো এভাবে আন্দোলন করা সম্ভব নয়। ওরা এই যে 5 আগস্টে জুলাই যে বিপ্লব, এটা যদি স্টুডেন্টরা না নামতো, এটা সিনিয়র জেনারেশন এটা কখনোই পারতো না। তো জি শুধুমাত্র স্যার। যে নেগেটিভ বিষয়গুলো আছে তা না, পজিটিভ বিষয়গুলো অনেক বেশি আছে। এই তো এটাই বলছে যে আচরণ ও ফলাফলের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা বুঝতে পারে না। অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল, অথবা নিজেকে নিয়ন্ত্রণ করার যে যে পরিমাণ ক্ষমতা থাকা দরকার বা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকা দরকার এটা তাদের মধ্যে থাকে না। দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, স্বাস্থ্যগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যার সঙ্গে যৌন সম্পর্কগুলোও অন্তর্ভুক্ত। দিস ইনঅ্যাবিলিটি, অ্যাবিলিটির অপোজিট ইনঅ্যাবিলিটি, বলছে যে দিস ইনঅ্যাবিলিটি, এই অক্ষমতা, মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, যে বিশেষ করে তাদেরকে ঝুঁকিপূর্ণ করতে পারে। ভালনারেবল মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা, যে ক্ষেত্রে যে কোনো সময় সে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা। তো বলছে দিস ইনঅ্যাবিলিটি, এই অক্ষমতা, মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স, যে তাদেরকে যৌন শোষণ বা উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল করে তুলতে পারে অথবা ঝুঁকিপূর্ণ করে রাখতে পারে। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস, আইন, রীতিনীতি এবং প্রথাগুলো কিশোর কিশোরীদের প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লজ অ্যান্ড পলিসিস often restrict adolescents access to reproductive health information and services, especially when they are unmarried. উদাহরণস্বরূপ, আইন ও নীতি নিয়ম নীতিগুলো প্রায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং যে সেবাগুলো আছে এগুলো গ্রহণের ক্ষেত্রে বাধা দেয়, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকে। ইন অ্যাডিশন, এছাড়াও, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, যখন এই সেবাগুলো থাকে, প্রোভাইডার অ্যাটিটিউডস, সেবা প্রদানকারীদের দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের বিষয়ে, ওপেন পোজ, প্রায় সৃষ্টি করে সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটা তাৎপর্যপূর্ণ বাধা টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস,
ওই সেবাগুলো ব্যবহার করার ক্ষেত্রে। আহ, আর একটু হলে এটা শেষ হয়ে যেত। এটা 1 মিনিটে হবে না, তাড়াহুড়ো করার সুযোগ নাই। তোমার এর পরের লিঙ্ক দিতে হবে, বুঝছো? এটাকে শেষ করে দিয়ে, শেষ করে দিয়ে পরের লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে ওটাতে জয়েন করাবা। আচ্ছা স্যার।